আসসালামু আলাইকুম। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীর বন্ধুরা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে। আজকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 2.1-এর 4 নম্বর থেকে শুরু করছি। সবগুলো অঙ্ক এগুলো আমি খাতায় করে দেব, তবে দুই একটি খাতায় না করে এমনি শুধু বুঝিয়ে গেলে বা কোথায় কি হবে সেগুলো বলে গেলেও হবে। যার কারণে আগে আমি যেগুলো একটু বুঝিয়ে দিলেই তোমরা বুঝতে পারবে, এগুলো সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। আর তারপর খাতায় যাব। এই পৃষ্ঠার যতগুলো সমাধান আছে সবগুলো ইনশাল্লাহ করে দেব খাতা কলমে। পৃষ্ঠা হচ্ছে এটা 46 পৃষ্ঠা। 46 পৃষ্ঠা। 46 পৃষ্ঠার 4 নম্বর থেকে আমি শুরু করছি। এখানে প্রথমে একটু লক্ষ্য করেছ, একটি হল ঘরের প্রস্থ, এই যে হল ঘর এখানে দেওয়া আছে, এই যে এখানে দেওয়া আছে দৈর্ঘ্য, প্রস্থ ও দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে, এই যে এটা প্রস্থ ও দৈর্ঘ্যের সম্ভাব্য মান বসিয়ে সারণীটি পূরণ করা। সম্ভাব্য না, বরং একেবারে শিওরভাবেই এটা আমরা করতে পারবো। কি করে? শুধু দৈর্ঘ্যের প্রস্থের অনুপাতটা মনে রাখতে হবে, কত কত 2 আর হচ্ছে 5। ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু করি। কিভাবে এটা করব লক্ষ্য করে দেখো। এই যে হল ঘরের দৈর্ঘ্য, প্রস্থ হচ্ছে 2, এই যে হল ঘরেরটা এটা, আর দৈর্ঘ্যটা হচ্ছে 5। ঠিক আছে, হল ঘরের প্রস্থ আর হল ঘরের দৈর্ঘ্য দেওয়া আছে 2:5। তো প্রস্থ দেখো, এই যে নিচের দিকে প্রস্থ দেখো উপর সার দিয়ে গেছে, মাঝে মাঝে ফাঁকা উপর সার দিয়ে। ঠিক আছে, আর দৈর্ঘ্যটা কি করেছে, দৈর্ঘ্যটা দেখো নিচ দিয়ে আছে, এই যে নিচ দিয়ে দৈর্ঘ্য। তাহলে এটা আমরা কিভাবে করব লক্ষ্য করো। এই একটি করে দেওয়া আছে, প্রথমটা করে দেওয়া আছে, দেখো এই যে এটা করে দেওয়া আছে, তাই না? এবার এই 10 কি করে হলো এখানে, এই 10টা এখানে কি করে হলো লক্ষ্য করে দেখো। এই 2কে যদি 5 দ্বারা গুণ করো তাহলে 10 হবে। আবার 5 দ্বারা যদি এই 5কে গুণ করো তাহলে 25 হবে। তার মানে 5 দ্বারা দৈর্ঘ্য ও প্রস্থ দুটোকেই গুণ করেছে। কত দ্বারা? 5 দ্বারা। আর তাছাড়াও এটা যেভাবে আরেকভাবে করা যায় সেটাই সহজ। সেটা কিভাবে? এই যে 2 দ্বারা তুমি এই 10কে ভাগ করো, তাহলে কত হবে? 5। ওই 5 দ্বারা এই 5কে গুণ করো, 5 5 25, মিলে গেছে। ঠিক এইভাবেই বাকিগুলো করে যাব। কি লক্ষ্য করো, এটা হচ্ছে দেওয়া আছে 50, তাহলে এই 5 দ্বারা তুমি ভাগ করো, যেহেতু এটা দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য 50, সুতরাং দৈর্ঘ্য 5 দ্বারা ভাগ করো তাহলে 10 হবে। এই 10 দ্বারা 2কে গুণ করো তাহলে 20 হবে। এটা এখানে বসবে, 20টা এই ঘরে বসবে। আচ্ছা, এর পরবর্তীতে এই হল ঘরের প্রস্থটা দেওয়া আছে এখানে 40, তাহলে এই 2 দ্বারা 40কে ভাগ করো তাহলে 20, এই 20 দ্বারা 5-এর সাথে গুণ করো, 5 20 100 এখানে এই ঘরে বসবে। ওকে, আচ্ছা। তারপরে দেওয়া আছে 200, 200টা কি? দৈর্ঘ্য। তাহলে এই 5 দ্বারা ভাগ করো, 5 দ্বারা ভাগ করলে হচ্ছে 5 4 5 করে 40, এই 40 দ্বারা এই 2কে গুণ করে যা হবে সেটা এই ঘরে বসিয়ে দাও। ওকে, আচ্ছা। এর পরবর্তীতে আছে হচ্ছে 160, এটা কিসে? 160 হচ্ছে প্রস্থ, তাহলে 2 দ্বারা ভাগ করো তাহলে হবে 80, 2 দ্বারা ভাগ করলে 80 হয়। এখন এই 80-র সাথে এই 5 গুণ করো তাহলে হবে এখানে, এই যে এই ঘরে হবে 400। ঠিক আছে, সবচেয়ে নিচের ঘরে কত হবে? 400, কারণ 50 40, 400 হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, এর পরবর্তীতে কি বলছে আমরা একটু দেখি। এখানে নিচের সমতুল অনুপাতগুলোকে চিহ্নিত করো, শুধু চিহ্নিত করতে হবে। তো চিহ্নিত করার জন্য আমাদের খাতা কলমের দরকার নেই, এখানেই প্রয়োজন হবে। সমতুল অনুপাতগুলো আলাদা আলাদা করতে হবে।
না, এটা খাতায় করে দিলেই ভালো হয়, তাহলে একটু ক্লিয়ার, কারণ কাটাকাটির একটা বিষয় আছে। চলো আমরা এখান থেকেই খাতায় যাই। আর আরেকটা বিষয়, এই 7 নম্বরটা, এই 7 নম্বরটা লক্ষ্য করে, এটার খাতা কলমের প্রয়োজন নেই, এই জন্যে যে এর অনুপাত আছে কত, 9:16। এই অনুপাতটিকে ব্যস্ত অনুপাতে প্রকাশ করো। শুধু এটাকে উল্টায় দিলেই হয়ে যাবে, 9:16 আর এখানে 16:9, তাহলে ব্যাস হয়ে গেল। ঠিক আছে, 16টাকে সামনে নেব, 9টাকে পরে নেব, এটাই হচ্ছে তার ব্যস্ত অনুপাত। তারপর 8 নম্বরটাও করা যায়। 8 নম্বরটার নিম্নের অনুপাতগুলোর কোনটি একক অনুপাত? একক অনুপাত কোনটা? যেটা উত্তর রাশি পূর্ব রাশি একই রয়েছে, তার মানে এই যে এটা, ঠিক আছে না, এই যে এটা, এটা হচ্ছে উত্তর রাশি এবং পূর্ব রাশি একই। আচ্ছা, এটা বারবার ঝামেলা করিস কে বাবা? হ্যাঁ, দেখো এই যে এটা উত্তর রাশি, এই যে উত্তর রাশি 21, আবার এখানে পূর্ব রাশি 21, একই। সো এটাই হচ্ছে একক অনুপাত। ওকে, আচ্ছা, এরপর তারপরে যেগুলো আছে সেগুলোকে আমরা করেই দেব। চলো আমরা খাতা কলমে যাই, তাহলে আরও ভালো বুঝতে পারবে। আচ্ছা, লক্ষ্য করছো যে এই অনুপাতগুলোকে, সমতুল অনুপাতগুলোকে চিহ্নিত করতে হবে। তো এই জন্য আমরা অ্যাট ফার্স্ট কী করব, এইটা লিখতে পারি যে অনুপাত গুলোকে সরলীকরণ, অনুপাতগুলোকে সরলীকরণ করে পাই। আচ্ছা, কীভাবে সরলীকরণ করব দেখো, যেমন সরলীকরণ বলতে বোঝাচ্ছে যে এটাকে ভাঙতে ভাঙতে অর্থাৎ ছোট করতে হবে। ঠিক আছে, অনুপাতগুলোকে ছোট করতে হবে। আচ্ছা, এই ছোট করার জন্য এর আগেও আমি বলেছি যে ছোট করার কৌশলটা কি, ভাগ করতে হবে। অনুপাতের পূর্ব রাশি আর উত্তর রাশিকে একই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে, তাহলে আমাদের এই জিনিসগুলো মানে সরলীকরণ করা হয়ে যাবে। অনুপাতের প্রথম এবং দ্বিতীয় রাশিকে, অর্থাৎ প্রথম রাশি যেমন এখানে আছে, প্রথম অনুপাতের 12 এবং 18, এই 12কে যত দ্বারা ভাগ করব, অনুরূপভাবে 18কেও তত দ্বারা ভাগ করব। ভাগ করে আমরা ছোট করব, এক কথা ছোট করতে হবে। ঠিক আছে, এখন প্রথমে আছে যেমন 12 অনুপাত 18, এটা সমান কত হয় দেখো, আমরা যদি 6 দ্বারা ভাগ করি, হ্যাঁ 6 দ্বারা ভাগ করলে 2, আর 6 দ্বারা 18কে ভাগ করলে 3 হচ্ছে। ওকে, তারপরে এই যে 6:18, এটাকে যদি আমরা 6 দ্বারা ভাগ করি তাহলে 1, 6 দ্বারা এটাকে ভাগ করলে 3। ওকে, তারপর 15:10, 15:10, এটাকে আমরা 5 দ্বারা যদি ভাগ করি তাহলে হবে 3, 5 দ্বারা এটাকে ভাগ করলে হবে 2। একবার ভাঙতে ভাঙতে একবারই ছোট করছি। আচ্ছা, আরও কিছু আছে, তারপর হচ্ছে যে 3:2। আচ্ছা, 3:2, এখানে ভাঙ্গাভাঙ্গির কিছু নাই, 3:2 সমান সমান 3:2 হবে। তারপর হচ্ছে তোমার 6:9, 6:9, 3 দ্বারা ভাগ করলে 2, 3 দ্বারা ভাগ করলে 3 × 9। আচ্ছা, এর পরবর্তীতে কি লেখা যায়, আর আছে হচ্ছে যে 2:3, তো 2:3 এর কোনো কাজ নেই, 2:3 এর কোনো কাজ নেই, সুতরাং 2:3 হলো।
তারপর তোমার আরও 1:3, তাদেরও কাজ নেই। 1:3 সমান 1:3। তারপর হচ্ছে 2:6, আরেকটা লাইনে আছে তোমার 2:6। এটা সমান কত? এটা সমান হচ্ছে তোমার 2 দ্বারা ভাগ করলে 1, 2 দ্বারা 6কে ভাগ করলে 3। তারপর হচ্ছে 12:8। এটাকে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে হবে 3, 4 দ্বারা ভাগ করলে হবে 2। এখন দেখো, যেহেতু ওখানে বলেছে সমতল অনুপাতগুলোকে চিহ্নিত করো, তাহলে আমরা 2:3 কথায় কথা পেয়েছি। দেখি, দেখো 2:3। অতএব এখন আমরা লিখব যে অতএব এই যে এই অঙ্কগুলা যেহেতু অনুপাতগুলোকে চিহ্নিত করতে হবে, সুতরাং এটা না, বরং এই যে এটা, এটা এই তিনটা একই রকম। তার মানে এই 12:18, তারপর হচ্ছে যে এটার কত 2:3 কোথায় থেকে পেলাম? 6:9, 6:9। তারপর হচ্ছে তোমার 2:3 সমতুল অনুপাত, এটা একটা গেল। আচ্ছা, এর পরবর্তীতে কোনটা কোনটা হচ্ছে? এই যে 1:3 আর আছে, হ্যাঁ এই যে শেষেরটা আছে 1:3, এই যে 1:3। তাহলে 1:3 মানে 6:18, অর্থাৎ মূল অঙ্ক যেটা সেটা লিখতে হবে 6:18। তারপর হচ্ছে তোমার 1:3, এই যে 1:3। তারপর তোমার 2:6 সমতুল অনুপাত, মানে আলাদা আলাদা। সমতুল মানে বুঝতে পেরেছ, সমান অনুপাত, ঠিক আছে না? এই অনুপাতের মান যত, এই অনুপাতের মান ততই হচ্ছে সমতুল অনুপাত। আচ্ছা, তারপর গেল এটা। এবারে দেখো 3:2, আর আছে কি? এই যে একটা আছে 3:2। তার মানে 3:2 মানে 15:10, 15:10। তারপর 3:2, তারপর হচ্ছে 12:8 সমতুল অনুপাত। ঠিক আছে না? আশা করি বুঝতে পেরেছ। এই হচ্ছে বিষয়। ওকে, তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমরা চাই পরবর্তীতে 6 নম্বর অঙ্কে। 6 নম্বর অঙ্কটা বলেছে নিচের সরল অনুপাতগুলোকে মিশ্র অনুপাতে প্রকাশ করো। ক নম্বরে বলেছে 3:5, তারপর হচ্ছে 5:7, 5:7 ও 7:9। আচ্ছা, অনুপাতগুলোর মিশ্র অনুপাত, মিশ্র অনুপাত। আচ্ছা, মিশ্র অনুপাত কোনটা কোনটা হবে একটু বুঝে নাও। অর্থাৎ এই যে অনুপাতের পূর্ব রাশিগুলো গুণ করতে হবে। এখন অনুপাতের পূর্ব রাশি এই যে 3, 5 আর 7, 3 গুণ 5 গুণ 7, এটা একটা অনুপাত। এবার উত্তর রাশি 5, 7 আর 9, 5 গুণ 7 গুণ 9, এর নাম হচ্ছে মিশ্র অনুপাত। মানে কি? মিশিয়ে দেওয়া একটার সাথে আরেকটা, এই অনুপাতের সাথে এই অনুপাত, তার সাথে এই অনুপাতের প্রথম
রাশিগুলা মিশ্রিত হয়ে গেল। ঠিক আছে, শরবতে যেমন একেবারে লবণ, পানি, চিনি সব কিছু মিশ্রণ করে না, সাথে লেবুও দিয়ে থাকে নাকি? আচ্ছা, ঠিক ওরকমভাবে মিশ্র অনুপাত হয়ে গেল, একটার মধ্যে আরেকটা অনুপাত ঢুকে গেল, তাই না? 3 5 15, 5 7 35, 35 আর 35কে 3 দ্বারা গুণ করলে 3 × 3 = 90, 105। তারপর 5 7 35, 35কে যদি আমরা 9 দ্বারা গুণ করি, 5 নং 45-এর 5 হাতে থাকে 4, 3 নং 27 আর 4 31, এত ইস্টু এত। এই যে অনুপাতগুলো মিশ্র অনুপাত এত, কোনো সমস্যা নেই, এখানে যা হচ্ছে তাই। হ্যাঁ, এটা নিয়ে যে কিছু না স্যার অনুপাতগুলো এত কম বেশি হয়ে গেল, হতেই পারে, এটা কোনো বিষয় না, তাই না? আচ্ছা, এর পরবর্তীতে আমরা চলে যাব পরবর্তী ধাপে। কত নম্বরে? 7 নম্বর আর 8 নম্বরে দুটো করেই দিলাম, স্ক্রিন রেকর্ডে করে দিয়েছি। এরপর 9 নম্বরে চলে যাব। লক্ষ্য করছো 9 নম্বরটা, 550 টাকাকে 5:6 এবং 4:7 অনুপাতে ভাগ করো। তাহলে 5:6 এবং 4:7 অনুপাতে, মানে 2 ভাবে ভাগ করে দেখাতে হবে। এটা তেমন কিছু না, অঙ্কটা বড় হলেও সহজ হচ্ছে। তাহলে আমরা শুরু করতে পারি এইভাবে যে প্রথম অনুপাত কত আছে? 5:6। অনুপাতের যোগফল, অনুপাতের যোগফল 5 + 6 = 11। অতএব 550-এর 5/11 অংশ সমান, একবারে করে দেওয়া যাবে, যেমন 11 দিয়ে যদি এটাকে কাটো তাহলে 5 আর এখানে 0 থাকে, 5 11 55, আর 5 50-এ 5 5 25, 250, এবং 550-এর এবারে আমরা এই যে যোগফল হলো, এবারে 6-এর অংশটা বের করব। এত এর এই এত অংশ সমান, একই বিষয়, এখানে 50 হবে, আর 11 দিয়ে 5 11 55, আর এই 0 চলে গেল, তাহলে এই 0 এখানে আসলো, তাহলে 50 300, এটা 300। তাহলে এখান থেকে একটা জিনিস প্রমাণিত, সেটা হলো যে এরকম যে সুতরাং বা অতএব 550 টাকাকে এই 5:6, 550 টাকাকে 5:6 অনুপাতে ভাগ করলে 250 ও 300 টাকা হয়। ওকে, 5:6 অনুপাতে ভাগ করলে 250 ও 300 টাকা হয়। এটা গেল প্রথম অনুপাত, ঠিক আছে, প্রথম। অনুরূপভাবে দ্বিতীয় অনুপাত, আমরা দ্বিতীয় অনুপাতটা এইখানেই করছি। দ্বিতীয় অনুপাত কত আছে? দ্বিতীয় অনুপাত আছে তোমার কত আছে? হচ্ছে 4:7, 4:7। অনুপাতের যোগফল, অনুপাতের যোগফল হচ্ছে
4 যোগ 7 সমান কত? 7 4 11। ওই 11ই হচ্ছে। বাহ, 7 4 11। এখন অতএব 550 এর কত অংশ? প্রথমে এই যে 4/11 অর্থাৎ 11 ভাগের 4 ভাগ, এত অংশ সমান কত হচ্ছে তোমার? এটা দিয়ে এটাকে ভাগ করলে 50, 4 50 200, 200 এবং 550 এর এবার 7/11 অংশ সমান, এটা দিয়ে এটাকে ভাগ করলে হচ্ছে 50, 7 50 5 7 35, 350। অতএব আমরা এখন এই ভাষাটা লিখব যে অতএব 550 টাকাকে এই যে 4:7 অনুপাতে ভাগ করলে, ঠিক আছে, ভাগ করলে 200 ও 350 টাকা হয়, তাই না? একেবারে সহজভাবে আশা করছি বুঝে গেলে। মানে আসলে 550 টাকাকে হ্যাঁ এইসব অনুপাতে ভাগ করে দিতে বলেছে। একবার এই অনুপাতে, আরেকবার হচ্ছে তোমার এই যে এই অনুপাতে। এখানে এই হচ্ছে বিষয়। তো ঠিক আছে, নেক্সট আরও 3টা অঙ্ক আছে, সবগুলি করে দেবো আজকে। 10 নম্বরটা লক্ষ্য করছো, পিতা ও পুত্রের বয়সের অনুপাত 14:3। পিতার বয়স 56 বছর হলে পুত্রের বয়স কত? এখানে আমরা এই অঙ্কটাকে অনুপাত দিয়েও করতে পারি, এটাই সহজ হবে এবং সহজ নিয়ম হবে। সেটা কিভাবে? দেখো, পিতা ও পুত্রের বয়সের অনুপাত 14:3, অর্থাৎ পিতার বয়স অনুপাত পুত্রের বয়স। এইভাবে আমরা অঙ্কটা করতে পারি, খুব সহজ হবে তাহলে এবং সহজে বুঝবে। হ্যাঁ, আমার বিশ্বাস এটাই তোমাদের কাছে সহজ নিয়ম হবে। আচ্ছা, 10 নম্বরটা তাহলে আমরা লিখতে পারি, এখানে দেখো খুব সহজ হবে। পিতার বয়স অনুপাত পুত্রের বয়স যেভাবে আছে সমান, কিভাবে দেওয়া আছে? পিতার বয়স অনুপাত পুত্রের বয়স দেওয়া আছে হচ্ছে 14:3, এই তো দেওয়া আছে, তাই না? এখন এইটাকেই আমরা মান বসিয়ে কাজ করব। বা পিতার বয়স দেওয়া আছে কত? পিতার বয়স দেওয়া আছে 56 বছর, পুত্রের বয়সটা দেওয়া নেই। এই তো পুত্রের বয়সটা তো বের করতে হবে, তাই না? পুত্রের বয়স সমান 14:3। বা আচ্ছা, অনুপাত মানে ভগ্নাংশ, এটা তো জানি, তাই না? এই অনুপাত একটি ভগ্নাংশ, অর্থাৎ এই 56-র নিচে তোমরা পুত্রের বয়সটা লিখতে পারবে নিয়ম অনুযায়ী। পুত্রের বয়স সমান 14-র নিচে 3। এবারে আমরা আড়াআড়ি গুণ করব, বা আড়াআড়ি গুণ বোঝাতে এটা দিয়ে এটাকে আর এটা দিয়ে এটাকে আর গুণ যাকে বলে। তো যেহেতু আমরা পুত্রের বয়সটা বের করব, সো পুত্রের বয়সের এই বিষয়টা আগে রাখবো, অর্থাৎ এই পুত্রের বয়স গুণ 14 সমান এই 56 গুণ 3, ব্যাস। বা এবার দেখো পুত্রের বয়স বের করব আমরা। পুত্রের বয়স সমান 14 এর সাথে গুণ অবস্থায় ছিল, ওপরে যখন যাচ্ছে তখন অবশ্যই ভাগ হয়ে যাবে, অর্থাৎ নিচে চলে আসবে। এখন 14 দিয়ে আমরা এটাকে যদি কাটাকাটি করি, 4 14 56 আর 3 4 12, বের হলো 12 বছর। কার বয়স? এই যে পুত্রের বয়সটা বের হয়ে গেল 12 বছর।
বাস নিচে লিখে দিবে অতএব পুত্রের বয়স 12 বছর। ওকে, নেক্সট। এবারে 11 নম্বরটা লক্ষ্য করছো তোমরা। 11 নম্বরটা হচ্ছে দুটি সংখ্যার যোগফল এত, এদের অনুপাত 10:11, সংখ্যা দুটি নির্ণয় করো। আচ্ছা, অনুপাত, তার অনুপাত দেওয়া আছে কত? 10:11, তাই না? তাহলে আমরা লিখতে পারি সংখ্যা দুটির অনুপাত সংখ্যা দুটির অনুপাত 10:11, অনুপাতের যোগফল অনুপাতের যোগফল 10+11 = 21। এখন বলছে সংখ্যা দুটি নির্ণয় করো। অতএব প্রথম সংখ্যা বা একটি সংখ্যা যেটাই বলো, যেহেতু সংখ্যা দুটি কত, তো অতএব প্রথম সংখ্যা হচ্ছে তোমার কত দেওয়া আছে? 630, এদের যোগফল ছিল 630। 630 এর এই যে 10 বাই কত যোগফল 21, 21টা নিচে দিবে। তাহলে প্রথম বলছে প্রথম সংখ্যা, তার মানে 10-এর নিচে 11, ঠিক আছে, অর্থাৎ 21/10 21 দিয়ে যদি 63কে ভাগ করো 3, আর এই শূন্য এখানে চলে গেল, তাহলে হচ্ছে কত তোমার 3×10=30, অর্থাৎ 300। আচ্ছা, দ্বিতীয় সংখ্যা 630 এর কত? এই যে দ্বিতীয় সংখ্যা 11 ভাগ এখানে 21, এত অংশ, অর্থাৎ এটা দ্বারা এটাকে যদি ভাগ করো তাহলে 3 আর এটা 0, আর 11 দ্বারা 30কে যদি গুণ করো তাহলে 3×11=33, 330 হবে, 330। বাস, সংখ্যা দুটি কি কি হলো? অতএব এখানে উত্তরে বলেছে সংখ্যা দুটি নির্ণয় করো। অতএব সংখ্যা দুটি 300 ও 330। ওকে, আশা করি বুঝতে পেরেছ। নেক্সট আরও একটা অঙ্ক রয়েছে। দুটি বইয়ের মূল্যের অনুপাত 5:7। দুটি বইয়ের মূল্যের অনুপাত কত? 5:7। দ্বিতীয়টির মূল্য 84 টাকা হলে প্রথমটির মূল্য কত? তো দ্বিতীয়টির মূল্য দেওয়া আছে আর প্রথমটির মূল্য বের করতে হবে। আচ্ছা, এখানে প্রথমেই দুটি বইয়ের মূল্যের অনুপাত দেওয়া আছে 5:7। আমরা অনুপাত ধরে অঙ্কটাকে করব সেই আগের মতো করে। সেটা কি? প্রথম বইয়ের মূল্য অনুপাত দ্বিতীয় বইয়ের মূল্য সমান 5:7, এইভাবে দেওয়া আছে। বা প্রথম বইয়ের মূল্য বের করতে হবে। সো প্রথম বইয়ের মূল্য শর্টে লিখলাম, অনুপাত দ্বিতীয় বইয়ের মূল্যটা দেওয়া আছে কত? 84 সমান 5:7। বা অনুপাত মানেই ভগ্নাংশ, তাহলে এই প্রথম বইয়ের মূল্য ভাগ 84, তাই না? অনুপাত মানে ভগ্নাংশ, তাই উপরে এটা গেল, আর অনুপাত চিহ্নের কারণে ভগ্নাংশের রেখা সমান 5-এর নিচে 7। বা এখানে দেখো, লক্ষ্য করো, হ্যাঁ, কত চমৎকারভাবে মিলে যায় দেখো। আমরা বের করব প্রথম বইয়ের মূল্য। সো
আর গুণ, এটা দ্বারা এটাকে গুণ আর এটা দ্বারা এটাকে গুণ। তো যেহেতু বইয়ের মূল্য বের করবো তাই এটার প্রসঙ্গটা এবার আগে টানবো, অর্থাৎ প্রথম বইয়ের মূল্য গুণ 7 আর এই যে 84 গুণ 5, বা প্রথম বইয়ের মূল্য সমান, এবার দেখো 7 এর সাথে গুণ আছে, সমান চিহ্নের উপরে গেলে তা ভাগ হয়ে যায়, নিচে নেমে যাবে, গুণ 5। 7 দিয়ে যদি এটাকে ভাগ করি, ভাগ যায় 7 একে 7, 7 দুগুণ 14, 7 একে 7, 7 দুগুণ 14, অর্থাৎ 7 12 84, 7 দুগুণ 14 4, 7 একে 7 আর 8 12। এবারে 5 দ্বারা যদি এই 12কে গুণ করো, 5 12 60, তার মানে প্রথম বইয়ের মূল্য হচ্ছে 60 টাকা। অতএব প্রথম বইয়ের মূল্য 60 টাকা। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আজকের এই পৃষ্ঠার যতগুলো অঙ্ক করে দিলাম সবগুলো খুব সহজভাবে করেছে এবং একদিনই তোমরাও এটাকে শেষ করতে পারবে, অর্থাৎ প্র্যাকটিস করতে পারবে একদিনেই, যার কারণে আমি এই ক্লাসটি সেভাবেই নিলাম। ভালো থেকো এবং পরবর্তী ক্লাসটি দেখতে শুরু করে দাও। আল্লাহ হাফেজ।